এবং একটা তো রেজিগনেশন থাকে মনের একটা সাধারণ মানুষের জন্য একটু কঠিন। যেটা আপনি যদি নিজের পরিচয়টা চমৎকার করে একটু দিতেন। আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছি। মেডিকেল অফিসার আমার ডেজিগনেশন। এখন ওখানে হচ্ছে এনআইসিউ আর পিআইসিউ, এইখানে হচ্ছে ওইসব পেশেন্টের চিকিৎসা করা হয়, বাচ্চাদের চিকিৎসা করা হয়, যে বাচ্চাগুলো মানে হিজাবটা কি চিকিৎসা করি। চিকিৎসা করে থাকি। আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে সাউন্ড এফেক্ট হতে ভালো না। বাচ্চা আর আমরা কাজ করে নর্মাল বিভাগ ছিল। আমাদের এখানে হচ্ছে যে বাচ্চা আসে বাচ্চারা চব্বিশ সপ্তাহ থেকে নর্মাল ডেলিভারি। তো 38 সপ্তাহ আগে যেগুলো 32 উইক ডেলিভারি হয় সেগুলোকে প্রেগনেন্সি বাচ্চা। তো এই ধরনের বাচ্চাগুলো ট্রিটমেন্ট হয় এখানে। প্লাস বাচ্চাদের ক্লোজ থাকে। তুমি ওই পাশে বসো, ওই পাশে বসো, প্রান্ত ওই পাশে বসো। ত্রুটি থাকে বাচ্চাগুলো, যেসব বাচ্চাগুলো জন্ম হয় সেসব বাচ্চাদের ট্রিটমেন্ট আমাদের আছে। আপনার শিশু এবং নবজাতকের ট্রিটমেন্ট করা ঠিক কত বছর, একদম জন্ম থেকে কত বছর বয়স পর্যন্ত আপনাদের এই ট্রিটমেন্ট? নবজাতকের হচ্ছে আমাদের শুরু দিন থেকে 28 দিন পর্যন্ত যে বাচ্চাগুলো তাদেরকে আমরা এনআইসি নাম করে থাকি, মানে হচ্ছে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। এবং 28 দিনের পরবর্তী বাচ্চাগুলোকে আমাদেরকে রাখা হয় হচ্ছে পিআইসিতে, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়। তো নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আসলে হচ্ছে যেটা বলা হয়েছে ওই বাচ্চাগুলো ডিমের যত্ন করা হয় যারা বাচ্চাগুলো প্রিম্যাচিউর হয়, যে বাচ্চাগুলো হচ্ছে জন্মের সাথে সাথে কান্না করে না, বার্থ ডিফেক্ট হয়, এই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট আমাদেরকে লাইফ সাপোর্ট দেয়, ইন্টিগ্রেশন দেয়, মানে ভেন্টিলেটর যেটাকে বলে। তো এগুলোর হচ্ছে আমরা বাচ্চাগুলোকে মানে আপনাদের যারা পেশেন্ট শিশু থাকছে তাদের বয়সে কত থেকে কত থাকছে পেশেন্ট শিশু নবজাতক আমরা হচ্ছে এনআইসিউ এবং পিআইসিউ দুটা ডিপার্টমেন্ট। এনআইসিউ তে 0 থেকে 28 দিন পর্যন্ত বয়সের বাচ্চাদের ট্রিটমেন্ট করা হয় এবং তার পরবর্তী 28 দিনের পরবর্তী বাচ্চাগুলোর ট্রিটমেন্ট আমরা পিআইসিউ তে করি। এবং এটা হচ্ছে একই সাথে আমাদের পাশাপাশি দুটো ডিপার্টমেন্ট। এটা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনার এই ডাক্তারি হবার মানে ডাক্তারি পড়বার পেছনে গল্পটা কি ছিল? স্বেচ্ছায় নাকি পরিবারেরও একটা চাপ ছিল? আচ্ছা, আমার গল্পটা ছিল যে আমি আসলে ঢাকার বাইরে, আমি যশোর জেলার বেনাপোল, আমার সবচেয়ে বড় স্থল বন্ধু যেটা, সেখানে আমার বেড়ে ওঠা, আমার স্কুল কলেজ সব আমার ওখানে। তো আমাদের বাসাটা হচ্ছে বেনাপোল একদম কলকাতা বর্ডার এলাকা। তো আমাদের চিকিৎসা নিতে যেতে হচ্ছে 40 কিলো দূরে যশোরে। তো এখনো পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা ভালোই আছে, তবে স্কুল কলেজ থেকে মানে হসপিটালের সার্ভিসটা খুব খারাপ। তো আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমাদের বাসার কোনো রিলেটিভ হোক বা আমাদের পাড়া প্রতিবেশী যেটাই হোক সেটার জন্য যেহেতু অনেক দূরে যেতে হয়। তো ছোটবেলা থেকে আসলে হচ্ছে এমনি লাইফ লেখাশোনা তো আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে সবাই ডক্টর ইঞ্জিনিয়ারটাই নিয়েছি, কিন্তু ভবিষ্যতে যেটা থাকবে এটা কিন্তু আসলে আমরা তখন চিন্তা করি না। তো আসলে ফ্যামিলি সবার একটা স্বপ্ন ছিল, আমি যখন বাসার বড় মেয়ে, আমার সবার ইচ্ছা ছিল যে ডক্টর পড়ানো, আব্দুল বিশ্বাস করে অনেক ইচ্ছা ছিল যে আমাকে ডক্টর পড়ানো। তো আসলে ফ্যামিলির সবার স্বপ্নটা বাস্তবে আমার হয়ে গেছে, আমার স্বপ্ন। আপনি ছোটবেলা থেকে ডাক্তারি হতে চেয়েছিলেন নাকি এটা বড় হয়ে কোনোভাবে হয়ে গেল? না, আমার ছোটবেলা থেকে শখ ছিল যে ডাক্তার হবো। আমি আসলে ঢাকা শহরে মানুষ হয়েছি, বড় হয়েছি। তো আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতো এখানে, তো আমাদের এখানেই বেড়ে ওঠা। তো ছোটবেলা থেকে আমার ডাক্তার হওয়ার আসলে অনেক প্রবল ইচ্ছা ছিল। আমি আসলে ছোটবেলা যখন খেলাধুলা করতাম তখন আমি ডাক্তারি খেলতাম। তো আমার বাবারও খুব শখ ছিল যে তার মেয়েকে ডাক্তার বানাবে, আমার বাবার 2 মেয়েকে আসলে ডাক্তার বানিয়েছে। তবে আস্তে আস্তে যখন বড় হলাম তখন মনে হলো যে একটা পেশা সিলেক্ট করা উচিত। তখন খেলায় তো ডাক্তার
অনেক খেলা খেলেছিলাম না। তো বড় হওয়ার পর মনে হলো যে না, একদম এম লাইফ গোল আমি সবসময় ডাক্তার ধরে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এখন ডাক্তার হিসেবে এখন মানুষের সেবা করার সুযোগ দিয়েছে। আমার তো অনেকগুলো বিভাগ বেছে নেওয়া থাকে, জি, ছোট ছোট ছোট। আর কেমন শিশুদের এই বিভাগটাকে আপনি বেছে নিলেন? শিশুদের বিভাগটা আসলে বেছে নিয়েছে এই জন্য যে আমি যখন কমপ্লিট করছিলাম তখন আমরা বিভিন্ন সাবজেক্টে পড়ি, গাইনি, সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক, যেটা আমি আছে পেডিয়াট্রিক ইউনিটে। তো আমার শিশুর এই সাইডটা খুবই বেশি অ্যাট্রাক্ট করে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের বাংলাদেশে কিন্তু আশেপাশে যেসব রুরাল এরিয়া আছে, ঢাকা ছাড়া কিন্তু শিশুর চিকিৎসা তেমন কোনো উন্নত না। আমাদের ঢাকা শহরে কিন্তু এনআইসির বুক পিএইচসি সবচেয়ে ভালো। এবং আপনি যদি দেখতে চান দেখবেন যে আশেপাশে, ঢাকার আশেপাশে যেসব এলাকা আছে, যেসব শহর আছে, বিভাগীয় শহরগুলোতে এনআইসি পিএইচসি সিস্টেম গুলো কিন্তু এত বেশি নেই। তো আমি এমন একটা জায়গায় যেতে চাচ্ছিলাম যেখানে হচ্ছে আমি কিছু উপকার করতে পারবো দেশের জন্য। এমবিবিএস এর শুরু থেকে আমাকে টানতেছে যে এই বিভাগে যেতে। এবং আমি কোনো কিছু না দেখে আসলে শিশু বিভাগেই আমি গিয়েছি। আপনার গল্পটা কি এরকম? আমার গল্পটা বলতে হচ্ছে আমি ইন্টার্নশিপে আমার বেবি হয়ে গিয়েছিল। তো বেবির সাথে থাকতে থাকতে ওই যে ভালোবাসাটা, সেটা থেকে মূলত আমার পেডিয়াট্রিক্সে আসা। আমার এমবিবিএস কমপ্লিট করার পর আমার বিয়ে হয়ে যায়। আমি ইন্টার্নশিপটা আমার হচ্ছে বেবি হওয়ার পর আমার ইন্টার্নশিপটা আমি কমপ্লিট করি। একটা কথা সবসময় বলে না যে ডাক্তারদের নাকি ডাক্তারই বিয়ে করা উচিত, এছাড়া ডাক্তার তো এত কাজ থাকে এবং এটা কিন্তু 24 আওয়ার্স জব, যে শুধু ডিউটির বাইরে যে আপনার পড়া আসবে না তেমন না। তো সেক্ষেত্রে আমি জানতে চাই আপনার যিনি বেতন তার সাপোর্ট কতটুকু বা পরিবারের সাপোর্ট কতটুকু পেয়েছেন? আমি তো এদিক থেকে আসলে অনেক লাকি, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ, কারণ বিয়ের আগে তো বাবা মা সাপোর্টিভ থাকে, পরবর্তীতে হাজবেন্ড, শ্বশুরবাড়ির ফ্যামিলি, এটা আলহামদুলিল্লাহ আমরা অনেক সাপোর্টিভ। আমার হাজবেন্ড নন মেডিকেল, উনি আর্কিটেক্ট। তো যেহেতু আমার 9টা-5টা জব, এটা আমার জন্য অনেক একটা ভালো সুযোগ হয়, কারণ আমার তো ডে নাইট শিফট থাকে। তো উনি যেহেতু 5টার পর থেকে ফ্রি থাকে, তো আমার বেবিকে উনি ম্যানেজ করতে পারে। আর এর আগে আমার আম্মু দেখাশোনা করে, আমার শাশুড়ি দেখাশোনা করে। তো আমি তো ফ্যামিলি পুরো সাপোর্টটা নিয়ে আগাতে পারছি। আপনার কাছে যদি জানতে চাই পরিবারের সাপোর্ট কতটুকু? আসলে ডাক্তার পেশাটা এমন যে এই পেশাটার সাপোর্ট ছাড়া আসলে টিকা খুবই মুশকিল, খুবই কঠিন সাধ্য ব্যাপার। তো এখানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের সাপোর্ট আছে অনেক, আমার পরিবার, আমার বাবা মা এবং আমার শ্বশুরবাড়িরও অনেক বড় সাপোর্ট আছে। যেটা পেশায় আছে, আমরা দুজন একই পেশায় আছি। আমার হাজবেন্ড ডক্টর এবং আমার ফ্যামিলি, আমার বড় বোন ডক্টর। তো এখন হচ্ছে পরিবারের যে সাপোর্টটা, সেটা ছাড়া আসলে একটা মেয়ের এই ক্ষেত্রে আসলে ফিল্ডটা করে নেওয়া খুবই কষ্ট। কারণ হচ্ছে পরিবারের যখন আপনি সাপোর্টটা থাকবে না, যে আপনার কিন্তু ঈদ, তারপর জন্মদিন, বিবাহ বার্ষিকী সবই কিন্তু আপনার হাজবেন্ডকে বুঝতে হবে, আপনার হাজবেন্ডকে ওটাকে স্যাক্রিফাইস করতে হবে, তাহলে কিন্তু আপনার এই পেশাটা আপনি শাড়ি করতে পারবেন না। তেমনি আপনার শ্বশুরবাড়ির ক্ষেত্রেও কিন্তু সেই সাপোর্টটা খুব দরকার। যেমন আপনি কিন্তু একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থেকে কখনোই কিন্তু ভালো করে আপনি রান্না বান্না এবং পরিবারের মেহমান কখনোই কিন্তু আপনি আপ্যায়ন করতে পারবেন না ভালো করে, যতটুকু আপনি চান মন থেকে। তখন হচ্ছে আপনার কিন্তু সেখানে আপনার পরিবারের সাপোর্ট, যেমন শ্বশুরবাড়ির সাপোর্টটা খুবই দরকার, খুবই প্রয়োজন মেয়েদের। যখনই আপনারা ঢাকাতে জব করছেন তখন আপনি মনে হয় যে ঢাকার বাইরে গিয়েও কাজ করাটা প্রয়োজন, বা স্পেশালি আপনার ক্ষেত্রে যেহেতু আপনি ওখানে স্ট্রাগলটা দেখেছেন, কিন্তু আপনি সেটা ভবিষ্যতে অবশ্যই এটা নিয়ে প্ল্যান আছে। আমার ইচ্ছা যে আমার এলাকায় আমি একটা হসপিটাল করবো, যেখানে গাইনোকোলজির পাশাপাশি আমাদের নিউনিটাল যে বিভাগটা সেটা এস্টাবলিশ করা। কারণ সিজার আফটার ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে নিয়ে অনেক সময় হচ্ছে ঢাকাতে মুভ করতে হয় বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন থাকলে। তো আমি চাই এমন একটা হসপিটালের সাথে যুক্ত হতে বা কাজ করতে, যেখানে ডেলিভারি হওয়ার সাথে সাথে বাচ্চাকে যাতে আমরা এনআইসি অথবা পিআইসি সাপোর্টটা আমরা দিতে পারি। আর পিআইসি তে যে ধরনের বাচ্চা ভর্তি থাকে, এখানে ম্যাক্সিমাম নিউমোনিয়া, মেনিনজাইটিসের বাচ্চারা থাকে, ঠান্ডা কাশি ম্যাক্সিমাম এলাকায় হলে মানুষকে করে ডিসপেন্সারি কাটে যায়, সেখানে কি ওষুধ নেয়, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে মনে করে যে আচ্ছা এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে কি হয়, কফটা জমতে জমতে কাশিটা থাকতে থাকতে বাচ্চাদের নিউমোনিয়া ডেভেলপ করে। তখন যখন আর কোনো সতর্ক তারা
ঢাকার দিকে মুভ করে। অনেক সময় হয় যে গাড়িতে আস্তে আস্তে বাচ্চা মারা যাচ্ছে বা দুর্ঘটনা যে কোনো জায়গায় ঘটে যাচ্ছে, তো আসলে অনেক মায়ের বোধ খালি হয়। আসলে ছোট বাচ্চা তো অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে বাবা মার সাথে। তো আমি সেই জায়গাটা থেকে চিন্তা করি যে আসলে ঢাকাতে থেকে যে ফ্যাসিলিটিটা পাওয়া যায়, ঢাকার বাইরের ফ্যাসিলিটিটা খুব কম। তো অদূর ভবিষ্যতে আসলে এমএনসি পিএসসি ব্যাপারটা কিন্তু 2000 সালের পর থেকে একটু আমাদের সোসাইটিতে একটু আপডেটেড হয়েছে। এখন মানুষজন চিন্তা করে যে একটা ডেলিভারির সময় যে আমার বাচ্চাটা আমি ডেলিভারি করবো, আমাকে যাতে একটা এমএনসি সাপোর্ট থাকে। আসলে আমাদের এর আগে তো এইসব জিনিসগুলো কখনো ছিল না, তারা এইসব সম্পর্কে সচেতন ছিল না। তো এখন পরবর্তীতে আরেকটা হচ্ছে যে আমাদের দেশের যে গরিব মানুষরা যারা ঢাকার বাইরে থাকে, তারা বেশিরভাগ ওঝা, কবিরাজ, ফার্মেসিতে দেখা বাচ্চাকে আসলে অনেক বেশি খারাপ করে ফেলে। এবার ওই বাচ্চার একদম করুণ পরিণতি করে বাচ্চাটাকে আমাদের এনআইসি এবং পিএসসি তে ভর্তি করায় বাচ্চাদেরকে। তখন আসলে অনেক সময় দেরি হয়ে গেলে, সময় উঠতে চলে গেলে আসলে তখন কিছু করার থাকে না। এনআইসি পিএসসি তে আসলে সকল বাচ্চা আসলে সুস্থ হয়ে যায় না, কিছু বাচ্চা করুণ পরিণত অবশ্যই হয়। তো এখন আমাদের যদি এই চিকিৎসা ব্যবস্থাটা রুরাল এরিয়াটা যদি বিস্তার করা যায়, তা কি মাগরিবের আজানের পর কিন্তু আমরা অনেকটুকু ওভারকাম করে আসতে পারি। এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের এই হসপিটাল গুলোতে এই বাচ্চাদের প্রেশার অনেক বেশি, অনেক চাপ। কারণ সব বাচ্চা যারা অসুস্থ হয় সবাই ঢাকামুখী। কারণ বাইরে আমাদের দেশে যেটা বললাম যে এনআইসি এবং পিএসসি খুবই সংকট, তো সবাই ঢাকামুখী এবং সবাই সরকারি হাসপাতাল মুখী এবং বেসরকারি হাসপাতালগুলোতে উচ্চ করা ভিড়। এবং অনেক সময় আমাদের প্রাইভেট হাসপাতালেও চিকিৎসা সেবা দেওয়ার জন্য সিট পর্যাপ্ত থাকে না। অন্যান্য ডিপার্টমেন্ট গুলো যেভাবে উন্নত হয়েছে, কিন্তু আমাদের পিএসসি এবং এনআইসিটা কিন্তু এখনো অন্যান্য জায়গায় তেমন একটা উন্নত হয়নি। প্রতিটা পরিবারই মাশাআল্লাহ ভেরি সাপোর্টিভ, কিন্তু তারপরেও সবকিছু মাঝে কিছু না কিছু নিশ্চয়ই বাধার সম্মুখীন হতে হয়, যেখানে মনে হয় যে এই বাধাটা হতে হয়েছে এই পর্যন্ত, এখনো হতে হচ্ছে প্রতিনিয়ত। প্রতিনিয়ত বলতে আমরা আসলে একটা বিষয়ের ঘটনা মনে পড়ে, যেটা হচ্ছে আমার ইন্টার্নশিপের সময় ছিল। আমার বেবির তখন মাত্র 3 মাস। আমি সেটা আমার মেডিকেল কলেজটা দূরে ছিল, তো ঢাকা থেকে যে এসে আমাকে দিয়ে যেতাম, আবার ডিউটি করে আবার বাসায় ফিরে আসতাম, যাতে আমি রাতে বেবির সাথে থাকতে পারি না। সেটা আমার বেবির সাথে ব্রেস্টফিড করানোর বাচ্চাকে দেখে বাচ্চার প্রপার কেয়ার আমি করতে পারতেছি না, বাচ্চার সাথে থাকতে পারতেছি না। তারপরেও আমার পড়াশোনাটা আমার চালিয়ে যেতে হচ্ছে, আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমি ইন্টার্নশিপটা কমপ্লিট করতে হচ্ছে। এবং শুধু ইন্টার্নশিপ না, এখনো পর্যন্ত আমি যে জব করতেছি আমার এমন থাকে যে 12 ঘন্টা ডিউটি, অনেক সময় 24 ঘন্টা ডিউটি। তো আমাদের থেকে যে বেবিকে দেখে আসা, বেবির একটা কেয়ার করা, আমার যে বেবিটা শরীরটা খারাপ থাকে, জ্বর থাকে, আমি থাকতে পারি না ওর বেবির কাছে, আমার দায়িত্ববোধের জায়গা থেকে। তো ওই জায়গাটা তো আসলে থাকে কিছু। আপনার কাছে যদি জানতে আপনার প্রতিজ্ঞতাগুলো কি কি ফেস করেছেন বা করছেন প্রতিনিয়ত? আসলে আমার তো এখনো বাচ্চা কাছে হয়নি, তাই হচ্ছে প্রতিকূলতাটা খুব বেশি ফেস করা লেগেছে আমার, সেটা কিন্তু তেমন না। কিন্তু আমি এত উদাহরণ একজন মেয়ে হিসেবে বলছি যে মেয়েদের ক্ষেত্রে আসলে এই ডাক্তারি পেশায় অনেক প্রতিকূলতা ফেস করতে হয় প্রতিনিয়ত। যেমন মেয়েদের করা থেকে শুরু করে বিভিন্ন করা থেকে শুরু করে, তারপর আপনি কিন্তু পরিবারের কোনো অনুষ্ঠানে কিন্তু কখনোই উপস্থিত থাকতে পারবেন না। তাছাড়া আপনার কিন্তু সোশ্যাল লাইফটা যেটা আছে সেটা কিন্তু খুব কষ্ট মেনটেন করা আপনার পক্ষে। তো এই ক্ষেত্রে তেমন হচ্ছে খুব প্রতিকূলতা আমার এখনো ফেস করতে হয়েছে, তা কিন্তু এখনো অন্যান্য পেশায় লোকের হয়তো একটা দিক দিতে কাজ হয়, কিন্তু ডাক্তার হোক আর উকিল হোক তারা হচ্ছে 24 ঘন্টার ডিউটি এবং পড়াশোনা করতে হয়। সেক্ষেত্রে এখন তো একটা পেশায় আছেন, একটা জায়গায় আছেন, এখান থেকে নিজেকে আরো ভবিষ্যতে যদি কোনো অদূর ভবিষ্যতে কোথায় রেখে চান বা আরো কোনো কিছু নিয়ে নতুন করে জানার করার দিক নেবার আগ্রহ আছে কিনা? আমরা তো কমপ্লিট করেছি, এখন আমাদের সামনে যে কোর্স এই কথাটাই আমি শুনতে চাচ্ছিলাম। আমার ইচ্ছা আছে কনসালটেন্ট আর বাচ্চাদেরকে নিয়ে কাজ করা, আমার যে এলাকায় এই সেবাগুলো প্রদান করার ওটা কি দেশে থেকে পরবর্তীতে দেশে বাইরে যাওয়া বা সেভাবে পড়া বা রিসার্চ করার কোনো আগ্রহ ইচ্ছা আছে? আমার দেশের বাইরে সেটেল করতে হবে ইচ্ছা দিয়ে আমি চাই আমার দেশের মানুষের সাথে থেকে আপনাকে
ইচ্ছা হচ্ছে যে আমি একটু গ্রাম এলাকার একটা হসপিটাল করবো, যেখানে হচ্ছে সব যারা সুবিধা বঞ্চিত এবং চিকিৎসা বঞ্চিত হয় ওইসব রোগীদের চিকিৎসা করানোর জন্য একটা হসপিটাল সেট করার আমার খুব ইচ্ছা আছে। যেটা দেশের বাইরে যাওয়ার কথা, দেশের বাইরে আসলে আমারও যাওয়ার কোনো ইচ্ছা নেই। আসলে এই দেশে আসলে ডাক্তারের আসলে অনেক সুযোগ আছে, কিন্তু যত পেশেন্ট আমাদের হয় মানে দেশে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ডাক্তার অনেক কম। ডাক্তার এবং হসপিটাল এই দুইটাই কিন্তু অনেক কম। তো এখন ভবিষ্যতে আমাদের এই পোস্ট গ্রাজুয়েশন করে ইনশাল্লাহ আমাদের কনসালটেন্ট হওয়ার অবশ্যই ইচ্ছা আছে। এই যে বিভিন্ন কেসেস আসে আপনাদের কাছে বিভিন্ন সময়টা বিভিন্ন ঘটনা, তো যেটা কাছে এক একবার জানতে চাই আমার কোনো স্মরণীয় ঘটনা, সেটা আনন্দের হতে পারে, সেটা কষ্টের হতে পারে, নিজের ব্যক্তিগত জীবনে এমন কোনো স্মরণীয় ঘটনা। আচ্ছা, আমার একটা কেসের বাচ্চা এরকম একটা ঘটনা, তো বাচ্চাটা ওরা গ্রাম থেকে বিভিন্ন মেডিসিন খাওয়াইছে ফার্মাসি থেকে, বাট বাচ্চার কোনো ডেভেলপমেন্ট হয়নি। তারপর ওরা হচ্ছে সেখানকার জেলা পর্যায়ে যে হসপিটাল সেখানে নিয়ে গেছে, সেখানে ওরা বলছে যে আমাদের কোনো মেডিসিন সাপোর্ট নেই, বাচ্চাকে লাইফ সাপোর্ট দিতে হবে। তো জাস্ট ওনারা ঢাকাতে শিফট করছে শিশু হাসপাতালে, শিশু হাসপাতাল থেকে আমাদের হসপিটালে নিয়ে শিফট করে। তো বাচ্চা আসার কথা ছিল, বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, সাথে সাথে বাচ্চাটাকে রাত 2টা সময় ছিল, আমি লাইফ সাপোর্টে দিয়ে দিলাম। বাচ্চা ওনার মা জাস্ট আমার পায়ে পড়ল, আমার বাচ্চাটাকে বাঁচান, এই বাচ্চাটাকে না দেখে আমার পায়ে পড়লেন। মা বাবার কাছে মানে নারীদের কাছে বাচ্চাটা বড় হচ্ছে, যদি এখন এই বাচ্চাটা না বাঁচায় ওরা সব দোষ আমার দেবে, নারীরাই রাখছে, নারীর বাড়ির দোষ, ওনারা ঠিক মতো হসপিটালের মধ্যে সময় মতো বাচ্চাকে মেডিসিন দেয়নি, তার জন্য বাচ্চার আজকে এই ক্রিটিক্যাল কন্ডিশন। তো বাচ্চাকে যদি না বাঁচান না আমার সংসার করা হবে না, আপনারা পারাগুলি না যে কোনো লোক আমার সংসারটা বাঁচান, আমার বাচ্চাটাকে বাঁচান। তো এই যে মায়ের আস্থা বা মায়ের যে কান্না, আসলে তখন মনে হয় যে আমাকে আল্লাহ এই এমন একটা জায়গায় এনে দাঁড় করাইছে যে আমি আসলে এই বাচ্চাটাকে ঠিক করা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়েছে। তো এই ব্যাপারটা আসলে আমার অনেক মনে থাকবে। আর একটা জিনিস হচ্ছে, যখন ডিসচার্জ হয়ে বাচ্চারা চলে যায়, অনেক বাবা মা আসে, ম্যাডাম আপনার কথা খুব ভালো লাগে, আপনার ব্যবহার খুব ভালো না, আপনার জন্য অনেক দোয়া, আমাদেরকে তবে বাসায় যেতে ইনভাইট করে যে অবশ্যই এই এলাকায় গেলে আমার বাসায় আসবে, একটা সুসম্পর্ক। আপনার এরকম কোনো ঘটনা মনে পড়ে এরকম কষ্ট হতে পারে বা আনন্দ হতে পারে? আসলে কষ্টের ঘটনা থেকে আনন্দের ঘটনাগুলো আসলে বেশি মনে রাখার মতো। যে আমার এক পেশেন্ট এসেছিল কক্সবাজারের চকরিয়া থেকে, তো বাচ্চাটা টিউবারকুলোসিস করে এসেছিল, মানে যক্ষা। তো বাচ্চাটা যখন এসেছিল পুরো রক্ত বমি করতে করতে এসেছিল, এবং বাচ্চাটার হার্টবিট ছিল খুবই স্লো, একদম। তো ওই সময় হচ্ছে আমরা বাচ্চাটা এসেছিল রাত 3টার দিকে কক্সবাজার থেকে। তো বাচ্চাটার অবস্থা এত খারাপ ছিল যে বাচ্চাটাকে বাঁচানো খুবই দুঃসাধ্য একটা ব্যাপার ছিল। তো ওই সময় আমরা বাচ্চাটাকে ইন্টিগ্রেট করে দিলাম, লাইফ সাপোর্টে দিলাম। বাচ্চাটা আস্তে আস্তে ব্লিডিংটা কন্ট্রোল হওয়ার পর যখন আস্তে 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 বাচ্চাটা আমাদের হসপিটালে 2 মাস চিকিৎসাধীন ছিল, এবং 2 মাস চিকিৎসাধীন থেকে ওই বাচ্চাটা আলটিমেটলি সুস্থ হয়ে বাসায় গিয়েছে। তো একটা বাচ্চা যখন অনেকদিন ধরে আমাদের হসপিটালে থাকে না, তখন সেটা কিন্তু আসলে মায়া হয়ে যায়। আসলে তাকে চিকিৎসা দিতে দিতে, আর যদিও ডাক্তারের মায়া করতে নেয়, যেটা সবসময় বলা হয় যে ডাক্তার সবসময় চিকিৎসাতে মায়া করতে নেই, তো ওই বাচ্চাটাকে দেখে আমার খুবই মায়া হয়েছিল। তো ওই বাচ্চাটার কথা আমি আজ পর্যন্ত ভুলতে পারবো না, যে বাচ্চাটার চিকিৎসা পেয়ে ভালো তার নিজের বাসায় ফেরত গিয়েছে। এবং দুঃখের কথা বলতে যে এমএসসি প্লেসে তো আসলে মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা খুবই স্বাভাবিক একটা বিষয়। অনেক সময় অনেক বাচ্চা আসে যে বাচ্চাগুলোকে আমরা বাঁচাতে পারি না, আমাদের 100% চিকিৎসা দিয়েও বাঁচাতে পারি না, এবং প্রতিটা মৃত্যু আসলে আমাদের এফেক্ট করে। আসলে আমরাও তো মানুষ, আমরাও হিউম্যান বিং, আমাদের আসলে এফেক্ট করে অনেক, যে এই বাচ্চাগুলোকে আমরা এত চেষ্টা করে বাঁচাতে পারলাম না। আমরা একদম শেষ দিকে শেষ করে ফেলবো আমরা, তার আগে চাই খুবই খুব সংক্ষেপে দুজনের কাছ থেকে 3টা করে বা ছোট্ট করে একটা যদি বলবেন, যে যেটা দুজনে বলছিলেন যে আসলে আমাদের একটা ভুল, আমাদের নিজেদের একটা অভ্যাস আছে, নিজেরা প্রত্যেকে ডাক্তার হয়েছে, আমরা কিন্তু প্রতিটা বড় বড়ই ডাক্তার আছে, সেটা আমরা ডাক্তার বলি, যে ডাক্তারই বলি, এটা জ্বর আসতে না পাতায় আসতে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় রিস্কটা নিয়ে ফেলা হয়।
সেক্ষেত্রে খুব ছোট্ট করে যদি একটু বলতেন যে যাদের ছোট বাচ্চা, যেটা ছোট বাচ্চা নিয়ে কাজ করছেন, ছোট বাচ্চা বাবা আমার উদ্দেশ্যে একটা কথা, আপনি একজন, আপনি একটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে ছোট বাচ্চারা খুব সেন্সিটিভ, ওদের এখন ছোট বয়সে যদি আপনার অ্যান্টিবায়োটিকটা ছোট করে দেন পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়। এই জন্য আমরা অবশ্যই বলবো কোনো বাচ্চার যদি জ্বর ঠান্ডা থাকে সমস্যা হোক আপনারা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডক্টর দেখান। ডক্টরকে ছাড়া আপনারা কোনো মেডিসিন, এই যে ফার্মাকোলজিস্ট বলেন, ওঝা, গ্রামে যেটা হয় যে কবিরাজের কাছে দেখেন, তো এগুলো বন্ধ করে আপনারা একজন ডক্টরকে দেখান, তাদের সেবা দিয়ে আপনারা পরবর্তীতে আপনি আমাদের আসলে এনআইসিউতে আমরা যে কেসগুলো বেশি পাই সেটা হচ্ছে অ্যাসফিক্সিয়া, মানে জন্মের পর একটা বাচ্চা কান্না করে না। সেটা হচ্ছে জন্মের সময় বাচ্চা যখন মাথায় খুব আঘাত পায় তখনই কিন্তু বাচ্চাটা কান্না করে। এখন এই শিশু আসতে গেলে কিন্তু গর্ভকালীন বিষয় মার একটা ব্যাপার চলেই আসে। তো মা যে ব্যাপারটা হচ্ছে যে মা যখন ডেলিভারি করবে এবং অবশ্যই তার সচেতন থাকতে হবে যে বেশি ওজনের বাচ্চা যারা 3 কেজির উপরে আলট্রাসোনোগ্রাফিতে এসেছে সেই বাচ্চাগুলোকে যাতে নর্মাল ডেলিভারি না করে। বাচ্চারা ওই সময় ব্রেনে হচ্ছে গ্রামের ওঝা গাই এদের কাছে ডেলিভারি না করে নার্স, অনেক সময় রুরাল এরিয়ায় নার্সের ডেলিভারি করে, তখনই কিন্তু বাচ্চারা মাথায় আঘাত বেশি পায়। এবং আমাদের এনএসসিতে বেশিরভাগ কেস কিন্তু একটা বাচ্চার ডেলিভারির পর খুব খারাপ হয়ে আসে, বাচ্চার খিঁচুনি হয়, বাচ্চা জন্মের সাথে সাথে কান্না করে না, এই কেসগুলো কিন্তু আমরা সবচেয়ে বেশি পাই। তো এক্ষেত্রে হচ্ছে এখানে মাকে তো অবশ্যই সচেতন থাকতে হবে প্রেগনেন্সিতে এবং ডেলিভারির সময় অবশ্যই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পিআইসিইউতে যে বাচ্চাগুলো পাই, যেমন পেডিয়াট্রিক বাচ্চাগুলো 28 দিনের উপরে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো নিউমোনিয়া আক্রান্ত অনেক বেশি হয়। আমাদের বাংলাদেশে প্রতি তিনটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আসলে নিউমোনিয়া মারা যায়। অনেক সময় আমরা নিউমোনিয়াটাকে খুব হালকা ভাবে নেই। হ্যাঁ, ঠান্ডা লেগেছে মানে হচ্ছে আমরা এই ফার্মেসি থেকে একটা ওষুধ খাওয়া দিলাম। বাচ্চাদের কিন্তু যার তা ওষুধ খাওয়ালে হয় না, বাচ্চাদের ওজনের সাথে সাথে বাচ্চার বয়সের সাথে সাথে কিন্তু ওষুধের ডোজও পাল্টায়। তো এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাকে খুবই আর্লি অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে আসলে তাদের এই ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে অবশ্যই তাদেরকে সুস্থ অসংখ্য ধন্যবাদ। এবং আমি আপনাদের দুজনের কথা থেকে যেটা বুঝলাম যে ডাক্তার আছে আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য, সুতরাং বাসায় নিজেরা নিজেরা ডাক্তার না করে সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে তাকে নিয়ে যায়। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ডাক্তার অনিন্দিতা এবং ডাক্তার লীলা। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এবং দর্শক, আজকের মতো সময় নেয় অনুষ্ঠানে এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, এবার একটুখানি চলে, একটু আমরা তাহলে সারা বুকেও যদি একটু ঘুরাই দেই ভাইয়া।